নীল আকাশে সবুজে ভরা একটি খুব সুন্দর সকালে মাইফ্লাই থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম। এখানে আমি অফিস যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তখনই খুব ভালো লাগলো জায়গাটা আমি দেখালাম। এটা আমাদের এখানকার প্রচলিত বাহন, যাকে বলা হয় ম্যাজিক। এটাতে করে এখানে যাদের নিজস্ব ভেহিকেল নেই তারা এটাতে করেই যাতায়াত করে। এটা হচ্ছে আমাদের লাল গণেশের মেইন ফল বাজার। ফল বাজারের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আমি একটু দেখিয়ে দিলাম সবাইকে ফল বাজারটা। আনারস উঠেছে খুব সুন্দর, নারকলের ছোবা। আচ্ছা, এবার চলে আসি আমার সকালের প্রিপারেশন। ভাত বসিয়ে দিয়েছি, এখানে পোস্তর গুঁড়ো আছে। এই পোস্তর গুঁড়োটা অল্প হয়ে গেছে, এটা আমি জেনারেলি পোস্ত গুঁড়ো করে রেখে দিই, কারণ তাড়াহুড়োর মধ্যে আমাকে সব কিছু রান্না করতে হয়, তো গুঁড়ো করে সকাল সকাল বাটাবাটি করার সময় হয় না। তেল বসিয়ে দিয়েছি, এখন কি বানাবো গতকালকে আমি দেখিয়েছিলাম। গতকালকে কেউ যদি না দেখে থাকেন, গতকালকের এপিসোডটা দেখে নিলে কন্টিনিউ দেখতে পারবেন। এখানে আমি মেথি ফোড়ন দিলাম। আমি এখন বানাচ্ছি বাঙালির প্রসিদ্ধ আলু পোস্ত। আলু পোস্তর মধ্যে আমি আলুগুলোকে একটু মেথি ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে সাঁতলে নিচ্ছি। এইদিকে আমার পোস্তটা একটু কম পড়ে গিয়েছে, তার জন্য আমি পোস্তর সাথে মিলিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল একসাথে বেটে সঙ্গে একটু টমেটো এই কারণে দিয়েছি, পেস্ট হতে খুব ভালো একটা নুস্কা। পোস্ত বাটতে হলে টমেটো দিয়ে বাটলে একদম মিহি পেস্ট হয়ে যায়। এখানে যদিও আমি তিল একটু মিশিয়েছি, তথাপিও আমিও টমেটো ছোটো করে দু টুকরো টমেটো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে সাঁতলে এটাকে একদম সিমে রেখে আমি রান্নাটাকে করব। একটু নুন, হলুদ, একটু চিনি, তারপর কাঁচা লঙ্কা। এখন বাটি ধোয়া জলটা কিন্তু দিতেই হবে, মশলা রাখা বাটির জল না দিলে কিন্তু তরকারি ভালো হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দু টুকরো করে দিয়েছি, কারণ আমার কর্তার ঝালে প্রবলেম। এখন আমি পাতলা পাতলা করে কাটা আধাটা টমেটোর মধ্যে সেটা দিয়েছিলাম কিছুটা পেস্টে, আর বাকি আধাটার থেকে এরকম আমি এখানে দিলাম। বেশি টমেটো দিলেও ভালো লাগবে না। আরেক দিকে আমি বসিয়ে দিচ্ছি রুটির সঙ্গে কালকে যেটা দেখিয়েছিলাম একটা সবজি কেটে রেখেছি, সেটা একটু ফ্রাই টাইপেরই করছি, একদম অন্যরকমভাবে করছি, কারণ একঘেয়ে খেতে একদম ভালো লাগে না। তার জন্য কালো জিরে ফোড়ন নিয়ে দেবো। এই এতটুকুই কালো জিরে দিয়েছি, একদম এক চুটকি যাকে বলা যায়। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর সব সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো যেগুলো আমি দিচ্ছি এটার মধ্যে, এই সবজিগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট করে একদম মিহি কাটা, যাকে বলে একদম ছোট ছোট করে কাটা আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর কুচি কুচি করে দেওয়া কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু আমি একটু সাথেই দুটোয় রান্নায় আমি একদম ঢাকনা দিয়ে চেপে চেপে রান্না করেছি। ভাতও আমার হয়ে যাচ্ছে, একটু পর উঠে উঠে নাড়াচাড়া করছি, কারণ যেন লেগে না যায়। কিন্তু এভাবে রান্না করলে সবজির জলেই সবজি সেদ্ধ হলে সেটা স্বাদ, গন্ধ সবটাই আলাদা হয়। এই ধনেপাতা যেটা আমি টিপস দিয়েছিলাম, কেউ যদি না দেখে থাকেন আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে অনেক সুন্দর সুন্দর টিপস আমি প্রত্যেক দিনের ভিডিওতেই কিছু দিয়ে থাকি, তো এগুলো সবাই পেয়ে যাবেন। আর এইগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স, কারণ জিনিসপত্র নষ্ট করার চেয়ে জিনিসপত্র কীভাবে কম সময়ে প্রিজার্ভ করা যায় এটা খুব জরুরি। তো এখানে আমার আলু পোস্তটা প্রায় হয়ে গিয়েছে, একটু সময় পরে আমি নামিয়ে দেবো। আর এটাও একদম কড়া করে একটু লাস্টের দিকে হাই করে একটু কন্টিনিউয়াস নেড়ে একটু কড়া ভাজা করে নিয়েছি, কারণ এটার সঙ্গে একটু কড়া ভাজা যাবে। এটা কিন্তু পিওর ভেজ, এখানে কোনো পেঁয়াজের রসুনের আমি ইউজ করিনি, সেটার গন্ধ আলাদা হয়েছে। এদিকে মুগ ডাল আমার হয়ে গেছে, আর এদিকে রুটিটা আমার ফুলে একদম ঢোল হয়ে গেছে। রুটিটা না ফুলা পর্যন্ত তো আমার একদমই শান্তি হচ্ছিল না, তো ওনাকে একটু পেটলা বানিয়ে আমি রুটি বানানো শেষ করলাম। তো রুটির সঙ্গে সবজি হয়ে গেল, ভাতের সঙ্গে ডাল, আলু পোস্ত। আজকে একটু শর্টকাটই করেছি, ভালো লাগছিল না তাই। আর এখন এই যে আমি দেখাচ্ছি এটা কাচের কন্টেনারের মধ্যে, যেটাকে বলে কি ক্রিস্টালের একটা বাউল সেট, সেটার মধ্যে আমি আমার বাড়িতে অ্যাভেলেবল নয়নতারা ফুল এভাবে জলের মধ্যে দিয়ে রেখেছি। এটা দেখতে যেমন খুব ভালো লাগে, এটা খুব রাখাও ভালো।
এখানে একজন ছোট্ট কুট্টুমনাকে দেখিয়ে দিলাম। এই কুট্টুমনা আমাকে একজন পাঠিয়েছে, আমার বোন পাঠিয়েছিল। আমার বাড়ির না, আমার বোনের বাড়ির এই কুট্টুমনা এসে যাওয়াতে ভাবলাম সবাইকে একবার দেখিয়েই দিই। ওনার চোখটা ফুটেছে মাত্র, একদমই কুট্টুমনা উনি। ওনাদেরকে একটু ক্যামেরাতে ইয়ে করাও একটু মুশকিল, এতই কুট্টুমনা। তো নমস্কার সবাইকে, আজকের আরেকটি ব্লকে। তো এখন আমি মোটামুটি বাড়িতে এসে আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। যথারীতি আমাদের প্রত্যেকের দিনলিপি মেনেই চলতে হবে। তো আজকে আমি বাড়িতে এসে লেগে গেছি, কারণ কিছু কাজ নিয়ে বসতে হবে। এটার জন্য আমার হাতে একটু সময় কম, আর আমাকে রান্নাটা আগে সেরে নিতে হবে। রান্না সেরে তারপর আমি যাব চান করতে। তো অলরেডি আমার ডাল ফোটানো হয়ে গিয়েছে, এখন সেটাকে সম্ভার দেব। সম্ভার দিয়ে আর তারপরে গিয়ে আমি অন্য রান্নার প্ল্যানিং করছি। তোমরা কথা বলছো আমার সাথে? আমি তো গল্প করছিলাম বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি গল্প করছিলাম। জানো, আমার ওদের সাথে একটু কথা বলতে হয়, কারণ ওরা সারাদিন আমাদেরকে দেখে। তো দেখার পরে খুব খুশি হয়। এখন ওদের মুড়ি খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, গাটান হয়েছে, কত কিছু হয়েছে না বাবা। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল। আজকে আমাদের বৃহস্পতিবার সকাল বানিয়েছিলাম, কিন্তু একটু পরিমাণটা কম হয়ে গেছে, তার জন্য শেষ হয়ে গেছে, আমার আবার বানাতে হবে। আজকে একটা খুব সুন্দর গল্প শুরু করলাম, সেই গল্পটাই সবার সাথে শেয়ার করছি, যে বন্ডিং এভাবে হতে হয়। সত্যি এই ধরনের বন্ডিং থাকলে সংসারে কারো কোনো দুঃখ থাকে না। তো গল্পটা এমন, একটি পরিবারের গল্প। দুই ভাই আছে, এক ভাই এক বোন। তো মেয়েটির বোনটি, মানে ওদের বাবা মা নেই, তো বড় ভাই ছোট বোনকে একদম নিজের বাবার মতো ছোট বোনকে মানুষ করে, পড়াশোনা করায়, বিয়ে দেয়, সুন্দরভাবে তার দেখাশোনা করে। তো এরকম ভালোই চলছিল। তো হঠাৎ একদিন তার ভাইয়ের মৃত্যু হয়। তো ভাইয়ের মৃত্যু হয় সেটাও অকালে। তো ভাইয়ের মৃত্যুর পর বোন যখন এসছে, সব কাজকর্ম হয়ে যাওয়ার পর বোন বৌদিকে বলছে যে আমার দাদার আমার জীবনের অনেক অবদান আছে। নুনটা চেক করে নিলাম। তো অবদান আছে কেমন, যে একটা মেয়ে বাবা ছাড়া বড় হয়েছে, কিন্তু কোনোদিনও দাদা তাকে সেই জিনিসটা বুঝতে দেয় না। তো তখন ওদের দাদা মারা যাওয়ার পর ওদের বোনকে ডাকা হয়েছিল এই কারণে, ওদের পৈতৃক যে জমি আছে সেটা, আজকাল তো সবাই ভাই বোনেদের মধ্যে সব সম্পত্তি 2 ভাগে ভাগ হয়। তো ছেলেরাও সমান অধিকারী, মেয়েরাও অধিকারী। তো সেই ব্যাপারে, তো সেই ব্যাপারটাতেই বোন তখন বলল বৌদিকে যে না, এই জমিটা আমার ভাগটা আমি আমার 2 ভাতিজাদের দিতে চাইছি, এই কারণে যে ওদেরও একটা ভবিষ্যৎ আছে। দাদা যা আমার জন্য করে গেছে সেটার ঋণ কখনো আমি পরিশোধ করতে পারবো না, সেটার শিকিকণাও নয় এটা, কিন্তু আমারও একটা দায়িত্ব আছে, আমাকে করতে হবে। তাই সেই বোন
মানে বাচ্চাগুলোর পিসি সমস্ত কিছু ওদেরকে দিয়ে গেল তার ভাগেরটুকু, এবং সে প্রতিজ্ঞা করে গেল বৌদির কাছে সারা জীবন বাচ্চা দুটোর লেখাপড়ার সমস্ত দায়িত্ব সে নিজে বহন করবে। এটাই হওয়া উচিত বন্ডিং। এই ধরনের বন্ডিং যদি ভাই বোনের মধ্যে থাকে, ফ্যামিলির সবার মধ্যে যদি থাকে, একজন আরেকজনের পাশে যদি বিপদে দাঁড়ায়, তবে একজনের কষ্টটা এত ভারী হয় না। কিন্তু আজকাল মানুষের মধ্যে এই মানসিকতাটা খুবই অভাব। গল্পটা খুব টাচিং ছিল, এবং সেই গল্প যেই লিখেছিলেন তার ছিল যে দয়া করে পড়বেন। গল্পটা পড়লাম, সত্যি মনের মধ্যে একটা দাগ টেনে গেল এই গল্পটা পড়ার পর, যে সত্যি এই ধরনের বন্ডিংসগুলোর আজকাল খুব অভাব। আগেরকার দিনে ছিল, আমাদের মায়েদের সময় শুনতাম বড় ভাই মানে পিতৃতুল্য, বড় দিদি মানে মাতৃতুল্য, সমস্ত দায় দায়িত্ব নিত। কিন্তু আজকাল এই জিনিসটা একদমই পাওয়া যায় না। আজকাল খুব আমার 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 হিংসা, কে কতটুকু বেশি নিতে পারলো সেই চিন্তা থাকে। এই ধরনের মানসিকতাটা মানুষের মধ্যে যদি ফেরত আবার আনা যায়, সেটা আমাদের জন্য আগামীতে খুব ভালো হবে। আজকাল নিউক্লিয়ার ফ্যামিলিতে এটা খুবই নেগেটিভ একটা জিনিস, যে আমরা নিজেরটা ছাড়া কারোটা বুঝি না, আমাদের সবার পাশে থাকা দরকার। তো আমি আরও বাকি কাজগুলো সেরে নিই। গল্পটা খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম। আমার রান্নাও বাকি, শেয়ার করছি। এখানে আমি কাঁকরোল সিদ্ধ করেছিলাম, কাঁকরোল পুর করবো বলে। কাঁকরোলটা একটু বেশি নরম হয়ে গেছে, তাকে আমি একটু অন্য রূপ দিচ্ছি। তো আমার মাথার মধ্যে এইসব বুদ্ধি আসতে থাকে। তো এখানে আমি এখন ছোট সাবুদানা কিছু আছে, সেগুলোকে একদম মিক্সিতে গুঁড়ো করে ফেলছি। গুঁড়োটা কিসের জন্য করছি সেটা দেখাচ্ছি। এই ধরনের মিক্সিতে যদি আমরা সাবুদানা গুঁড়ো করে রাখি, এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস। এখানে বড় সাবুদানাও নেওয়া যায়, ছোট সাবুদানাও নেওয়া যায়। এই গুঁড়োটা করলে কি হয়, আমাদের বাড়িতে অনেক সময় কোনো বড়া করার সময় ব্যাটারে আমরা চালের গুঁড়ো দিই, কিন্তু চালের গুঁড়ো যদি বাড়িতে মজুদ না থাকে, তবে এই সাবুদানার গুঁড়োটা ভীষণই কাজে লাগে। আর এই জিনিসটা যখন আমরা দেব, সেটা অনেকক্ষণ পর পর্যন্ত সেই ভাজাটা মুচমুচে ভাবটা রয়ে যায়। সেই জন্য এই টিপসটা সবাই ফলো করবে। আর আমার এদিকে আলু পনিরের তরকারি হয়ে যাচ্ছে, রাত্রির যেটা রান্না। আর রাত্রিবেলা আর কিছু করিনি, ডাল সম্বার দিলাম, আর আলু আর পনির দিয়ে একদম হালকা একটা তরকারি রান্না করেছি। আর এসব গুঁড়ো টুড়ো করতে, আর এই যে কাঁকরোলটা ছিল, এটাকে পুরো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। ওকে নিয়ে আমার মেখে। তো আমি আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। এখন যাই চানে, রান্না বাড়া কিছু কিছু করলাম, কিছু সকালের জন্য করে রাখলাম, কালকে আবার দেখাবো। ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য। আর যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। রোববারে কিছু স্পেশাল থাকবে। তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য।